মন্দিরের গেটটা দেখে বুঝতেই পারছেন এটা অনেকটা সাউথের মাদুরাই বা রামেশ্বরমের আদলে তৈরি। एडवर्टीजमेंट हो, स्कीम हो या हो कोई भी ऑफर, सब कुछ जाएगा बहुत फार। খাওয়া আমাদের আর শেষ হচ্ছে না। এইবার নিয়েছি একটা কোকোনাট ক্রাশ। এমনিতে তো ইন্দোর হচ্ছে খাবারের জন্য বিখ্যাত। Last but not the least, Indore famous জামুন শট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 15ই অক্টোবর 2025 আর আজ আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের মুম্বাই, মধ্যপ্রদেশের প্রাণকেন্দ্র, মধ্যপ্রদেশের ফুড ক্যাপিটাল ইন্দোরে। আজ ঘুরে দেখব আমরা ইন্দোর, আর আমাদের আজকের ভিডিওতে থাকবে এক রাত দুদিনে ইন্দোর বেড়ানোর সম্পূর্ণ গল্প। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের চ্যানেলে নতুন একটি করে ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজ ইন্দোরের গল্প বলতে। ইন্দোরের গল্প শুরু হয়ে গিয়েছিল আগের দিন রাত থেকে। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে খাজুরাহ থেকে। গত দুদিন খাজুরাহতে অসাধারণভাবে ঘুরে স্মৃতির ভাণ্ডারকে পরিপূর্ণ করে আমাদের হোটেল বুদ্ধা প্যালেসে থাকার অনবদ্য অভিজ্ঞতাকে সাক্ষী রেখে আমরা পৌঁছে গিয়েছিলাম খাজুরাহ স্টেশনে। আর ধরে নিয়েছিলাম খাজুরাহর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 14116 ডক্টর আম্বেদকর নগর এক্সপ্রেস, যা প্রত্যেক দিন রাত 9:20-তে খাজুরাহ স্টেশন থেকে ছেড়ে 11 ঘন্টা 5 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে পরের দিন সকাল 8:25-এ পৌঁছয় ইন্দোর স্টেশনে। গুড মর্নিং ফ্রম ইন্দোর। আজ 15ই অক্টোবর 2025, এখন সময় ঘড়িতে সকাল 9:30। আমরা পৌঁছে গেলাম ইন্দোর স্টেশনে। খাজুরাহ থেকে 14116 প্রয়াগরাজ ডিএডিএন এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি ইন্দোরে। এটা আসার কথা ছিল সকাল 8:10-এ, খানিকটা লেট করেছে, প্রায় 1.5 ঘন্টা মতন লেট করে 9:30টায় ইন্দোরের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের বাণিজ্যিক রাজধানী এবং মিনি মুম্বাই অফ মধ্যপ্রদেশ ইন্দোরে। আজকের দিনটা আমরা সারাদিন ইন্দোরে থাকবো, ইন্দোরকে এক্সপ্লোর করব। আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব উজ্জয়নের পথে। এখন চলুন প্ল্যাটফর্মের বাইরে যাওয়া যাক, দেখি কোথায় থাকার ব্যবস্থা করি, তারপরে বেরোবো ইন্দোর এক্সপ্লোর করতে। আচ্ছা, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বরের দিক থেকে এলাম। এদিক থেকে বেরিয়ে এখানে কিন্তু অটো, টোটো এবং বাস সব রয়েছে। আমরা যাচ্ছি বিজয়নগরের দিকে। আরে তো এখান থেকে বিজয়নগর অবধি বাসে গেলে পড়বে মাথা পিছু 30 টাকা করে ভাড়া, অটোয় গেলে 200-250 পড়বে। আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, এটাতে আমাদের 100 টাকা পড়ছে। আর পিছনেই বাস রয়েছে। পরপর 8 বার ভারতবর্ষের পরিচ্ছন্নতম শহর রূপে স্বীকৃত ইন্দোরে পা রাখা মাত্রই মনের মধ্যে এক আলাদা অনুভূতি খেলে গেল। যদি আপনি সরাসরি কলকাতা থেকে ইন্দোর পৌঁছতে চান, সেক্ষেত্রে ধরে নিন হাওড়া থেকে 22912 শিপ্রা এক্সপ্রেস, যা প্রতি সোম, বৃহস্পতি এবং শনিবার ঠিক বিকেল 5:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 11টা। আমরা স্টেশন থেকে একটা টোটো নিয়ে 6 কিলোমিটার দূরে বিজয়নগরের কাছে চলে এসেছিলাম। এখানে থাকা হচ্ছে সব থেকে ভালো, কারণ এখান থেকে আপনারা কমিউনিকেশনটা খুব ভালোভাবে করতে পারবেন। অটো, বাস, টোটো সব কিছু পাবেন এবং এখানে প্রচুর হোটেল রয়েছে। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা হোটেলও নিতে পারবেন। বেশ কয়েকটা হোটেল দেখবার পরে আমরা একটা হোটেলে অ্যাট লাস্ট চেক ইন করলাম। কিংস ইন নামে এই হোটেলটা। হোটেলে রুম পেয়ে গেছি, রুমে লাগেজ পাঠিয়ে দিয়েছি। আমি দাঁড়িয়ে আছি রিসেপশনে। এখানে ডাবল বেডেড এসি রুম একটা আমার ভাড়া পড়ছে উইথ ব্রেকফাস্ট 1800 টাকা, যদিও এটা সিজনে 2000 বা 2800 এরকম ভাড়া থাকে। চলুন এবার চটপট রুমে যাওয়া যাক। এখানে লিফটও আছে। আমাদের রুম হচ্ছে 6th ফ্লোরে।
চলিয়ে কিংস ইনে রুম নাম্বার 605 আমার রুম পেয়ে গেছি। ওয়েলকাম টু মাই রুম। এই হচ্ছে 3 বেডের একটা রুম। এখানে একটা ডাবল বেড, পাশে একটা ছোট সিঙ্গেল বেড রয়েছে, এইদিকে একটা ছোট সোফা রয়েছে, আর এখানে একটা পাশে বেড সাইড টেবিল রয়েছে, দেওয়ালে এসি রয়েছে, ফ্যানও রয়েছে এখানে। আর এখানে একটা বিরাট বড় টিভি রয়েছে। এইটুকু ঘরে এত বড় টিভি কেন যে দিয়েছে জানি না। ইলেকট্রিক কেটল, এখানে চা কফি স্যাশে, এখানে শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, সাবান এই সমস্ত দিয়েছে, ভালো কথা। এখানে একটা জানলা রয়েছে, এখান থেকে শহরের একটুখানি ভিউ দেখা যাবে, এইরকম একটা জানলা। একদিন সময় ভিউ দেখার টাইম নেই, বন্ধই থাক। ওদিকেও এরকম একটা জানলা আছে, ওটা আর দেখাচ্ছি না। একটা ছোট চেয়ার আছে, এই হচ্ছে ওয়ার্ডরব, নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে, সবই আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আমি কোথায় সাজুগুজু করবো কে জানে। ও হ্যাঁ, এইখানে একটা দিয়েছে আয়না লাগিয়ে, কি একটা অদ্ভুত পজিশনে আয়না লাগিয়েছে। যাই হোক, এটা হচ্ছে বাথরুম। প্রথমে বাথরুমের প্যাসেজটা আমার একটু ছোটো লেগেছিলো, কিন্তু এইদিকে শাওয়ার রুমটা আলাদা আছে, তো ঠিক আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড, একদিনের জন্য অসুবিধা নেই। হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে উইথ ব্রেকফাস্ট। এই রুমটার ভাড়া আমার পড়লো 1800 টাকা, 2000 টাকা বলেছিল, একটু বার্গেনিং করে নিয়েছি। আপনারাও যখন আসবেন একটু বার্গেনিং করে নেবেন, আমার মনে হয় একটুখানি কমিয়ে নেবে। ডাবল বেডরুমের ভাড়া এটা, অ্যাকচুয়ালি 3 বেডরুম, যেহেতু এটা আর কোনো রুম এদের অ্যাভেলেবেল নেই, তাই এই ভাড়ায় দিয়েছে। আমি নাম্বার দিয়ে দিলাম, আর বুক করেও আসার দরকার নেই, আপনারা চাইলে এখানে চলে আসবেন। এখানে পরপর অজস্র হোটেল রয়েছে, দেখে শুনে বাজেট অনুযায়ী পছন্দ মতো হোটেল নিতে পারবেন। আমাদের ইন্দোর ভ্রমণ শুরু হলো খাজরানা গণেশ টেম্পল দর্শন দিয়ে। এই খাজরানা গণেশের মন্দিরটি ইন্দোরে অত্যন্ত প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য একটি গণেশ মন্দির, এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী অহল্যাবাই হোলকার। এই মন্দিরে মূলত গণেশজির একটি মূর্তি আছে গর্ভগৃহে, সেটি ভালোভাবে পূজা হয়, এবং প্রত্যেক গণেশ চতুর্থীতে প্রচুর দর্শনার্থী এখানে আসেন। এছাড়াও প্রতি বুধবার এবং রবিবার এখানে প্রচুর মানুষ আসেন। গণেশ চতুর্থী ছাড়াও কিন্তু এখানে বিরাট বড় করে শিবরাত্রি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এখানে পুজো দেওয়ার ব্যাপার আছে। অনেকটা বড় প্রাঙ্গণ নিয়ে এই মন্দিরটি। মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করব, এই মন্দির দর্শন করে আসব ভিতর থেকে। তার আগে বাইরের জুতোটা রেখে দিতে হবে। এই চত্বরের মধ্যে মাঝখানে রয়েছে মূল যে গণেশ মন্দির সেটা। তবে এই গণেশ মন্দিরটি ছাড়াও কিন্তু এই মন্দির প্রাঙ্গণে চারিদিকে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে, এবং ছোট ছোট অনেকগুলি মন্দির রয়েছে। কালভৈরব মন্দির থেকে নর্মদা মাতার মন্দির, শিব মন্দির থেকে রাধাকৃষ্ণ মন্দির, এরকম অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে। এগুলো দর্শন করে নেবেন। মোটামুটি এই মন্দির পরিদর্শন করতে সময় লাগবে আধ ঘন্টা মতন। ऐसे ही रखना है, ऐसे रखिए, ऐसे नहीं करके रखना, ऐसे रखो, नछावर करके रखना है तो नहीं मालूम। इधर रख दो, इधर ए बेटा, नहीं करके नहीं रखना। আচ্ছা, এইখানে বলে রাখি, এই ইন্দোর শহর ভ্রমণের সবচাইতে সহজ উপায় হলো ওলা বা উবের অটো বুক করে ঘোরা। অটো বুক করা মানে কিন্তু সারা দিনের জন্য বুক নয়। আপনি আগে ট্যুরিস্ট স্পটগুলোর একটা লিস্ট করবেন, সেই অনুযায়ী এক একটি স্পটে যাবেন, সেখানে সেই স্পটটি দর্শন করার পর আবার অটো বুক করে চলে যাবেন পরবর্তী স্পটে। এখন আমরা চলে এসেছি গণেশ টেম্পল থেকে 7 কিলোমিটার দূরে কৃষ্ণপুরা ছত্রিতে। এই কৃষ্ণপুরা ছত্রিও কিন্তু ইন্দোরের একটা অত্যন্ত উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। অ্যাকচুয়ালি এই ইন্দোর একসময় হোলকার রাজবংশের অধীনে ছিল, এবং এই ছত্রিতে হোলকার রাজবংশের যে শাসকরা তাদেরকে সমাধি দেওয়া হতো, এবং ছত্রি কথাটা এসছে ছাতা থেকে। এই যে ছাতার আকারে মাথার ওপরে করে দেওয়া রয়েছে, এরকম 3টি ছত্রি রয়েছে এখানে। এইগুলিকেই এখানে কৃষ্ণপুরা ছত্রি বলে, বা হোলকার ছত্রি নামেও এই জায়গাটি পরিচিত। ইতিহাস প্রসিদ্ধ এই জায়গায় আসলে কিন্তু খুবই ভালো লাগবে।
কৃষ্ণপুরা ছত্রি দেখে নিয়ে রাস্তার ঠিক উল্টো দিকে 450 মিটার রাস্তা পায়ে হেঁটেই আমরা এগিয়ে চললাম ইন্দোরের বিখ্যাত আরও একটি ট্যুরিস্ট স্পট রাজওয়াড়ার দিকে। তবে যাবার পথে বাজারের এই ভাইবটা ছিল দুর্দান্ত এবং জমজমাট। দুদিন বাদে দিওয়ালি হওয়ার জন্য এখানে এত বড় বাজার বসেছিল যে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ আমার বেশ ভালো লেগেছিল। তবে এখানকার স্থানীয় মানুষেরা কিন্তু সদা হাস্য মুখে অতিথিদেরকে ওয়েলকাম জানান। আমরা একেবারে এই ইন্দোরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাজুরা বাজারের উপরে রাজবাড়াতে এসেছিলাম। মানে একটু আগে যে ছত্রি দেখলাম সেখান থেকে মাত্র 400 মিটার পায়ে হেঁটে আসলেই আপনারা পৌঁছে যাবেন রাজবাড়াতে। এখানে প্রবেশের জন্য মাথাপিছু প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে এবং ক্যামেরার জন্য 400 টাকা চার্জ লাগে। আর মোবাইল ক্যামেরায় যদি ফটো বা ভিডিও তোলেন সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ ফ্রি। আর এই রাজবাড়া খোলা থাকে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হোলকার রাজাদের মানে তৈরি করা এইটা ইন্দোরে একটা প্রধান স্থান। হোলকার বংশের প্রতিষ্ঠাতা মালহার রাও হোলকার এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেছিলেন 1747 খ্রিস্টাব্দে, মানে প্রায় 2 শতাব্দী আগে এর কাজ শুরু হয়েছিল এবং কাঠ এবং সিমেন্ট মিলিয়ে 7 তলা এই প্রাসাদ এখানে নির্মাণ করা হয়েছে। এবং এই প্রাসাদের একেবারে সামনে অহল্যাবাই হোলকারেরও একটি মূর্তি রয়েছে। জায়গাটা অত্যন্ত জমজমাট, বিরাট বাজার রয়েছে, ঘুরে দেখতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমরা কিন্তু আজকে ঘুরছি সম্পূর্ণ অন্যভাবে। এখনও পর্যন্ত আমরা যে জায়গাগুলিতে এসেছি সবগুলোই কিন্তু ওলা বা উবেরের অটো করে চলে এসেছি, তাতে আমাদের খরচাটা কম পড়ছে। মানে এখানে জায়গাগুলো এমন, এক একটা জায়গায় নামলে একসাথে 3-4টে স্পট আপনি দেখে নিতে পারবেন। যেমন আমরা ছত্রিতে নেমেছিলাম, ছত্রি দেখে হেঁটে চলে এলাম রাজবাড়াতে। এখান থেকে হেঁটে এখন আমরা চলে যাব কাঁচ মন্দিরে, ওখান থেকে হয়তো একটা টোটো বা অটো নিয়ে নেব। তো এখন রাজবাড়া দেখা হয়ে গেছে, এইখানের বাজার থেকে পায়ে হেঁটে আমরা কাঁচ মন্দিরের দিকে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে যাবার পথে কাঁচ মন্দিরে ফ্রেশ আনারসগুলো কাটছে দেখে লোভ সামলানো গেল না। এমনিতে তো ইন্দোর হচ্ছে খাবারের জন্য বিখ্যাত, ফুড ক্যাপিটাল বলে মধ্যপ্রদেশের। রাত্রিবেলা কতটা আসতে পারবো জানি না। এখন এই 8 পিস আনারস 40 টাকা দিয়ে খাচ্ছি। খুব সুন্দর। যাবার পথে আমরা রাস্তায় দেখে নিলাম এই জৈন মন্দিরটি, যদিও মন্দিরটি বন্ধ রয়েছে, বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে। সোজা খানিকটা রাস্তা দিয়ে এসে বাঁদিকে ঢুকে গেলেই রয়েছে এই মন্দিরটা, খুবই সুন্দর। সারাফা বাজারের মধ্যে থেকে হেঁটে আমরা এখন চলে এসেছি কাঁচ মন্দিরে। আমার পিছনে এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটাই হলো কাঁচ মন্দির। এর ভিতরে কাঁচের দারুণ সুন্দর কারুকার্য করা রয়েছে। এখন আমরা ওই মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই কাঁচ মন্দির বা কাঁচকা মন্দির আক্ষরিক অর্থেই কাঁচ দ্বারা নির্মিত একটি মন্দির, যা তৈরি করেছিলেন স্যার শেঠ হুকুমচাঁদ জৈন। এই স্যার শেঠ হুকুমচাঁদ জৈন ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ভারতের শিল্প পথিকৃতদের একজন। তিনি 1903 সালে ইতোয়ারিয়া বাজারের কাছে শীষমহল নামে একটি প্রাসাদ এবং ঠিক তার পাশে কাঁচকা মন্দির নির্মাণ করেছিলেন। উভয়েই উনি সাদা পাথর ব্যবহার করেছিলেন এবং বাহ্যিকভাবে এই মন্দিরটি একটি মধ্যযুগীয় প্রাসাদ হিসাবেই নির্মাণ করা হয়েছিল।
এই মন্দিরের কাজ করবার জন্য জয়পুর এমনকি ইরান থেকেও কিছু কারিগর নিয়োগ করা হয়েছিল। কাঁচ মন্দির থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, এই টোটোটাতে করেই এখন আমরা চলে যাচ্ছি লালবাগ প্যালেস। এখান থেকে লালবাগ প্যালেসের দূরত্ব ওই 1.8 কিলোমিটার। আর রাস্তাঘাটে গাড়ি এত, আর সিগন্যালের তো কোনো কিচ্ছু নেই ব্যাপার, যে যার মতো গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে, জমজমার একটা ভাইব আছে জায়গাটা। ঘড়িতে সময় 5:05, পড়ন্ত রোদের ছায়া এসে পড়ছে লালবাগ প্রাসাদের ওপর। আমরা চলে এসেছি এখন লালবাগ প্রাসাদে। এটিও কিন্তু ইন্দোরে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। এখানে আসলে হোলকার রাজাদের আবাসস্থল ছিল। হোলকার রাজা তুর্কজি হোলকার দ্বিতীয় এই প্রাসাদটি নির্মাণ করা শুরু করেন এবং তারপরে তৃতীয় তুঘলজি রাজা হোলকার যিনি ছিলেন তিনি 1926 সালে এই প্রাসাদটিকে সম্প্রসারণ করেন। 76 একর জায়গা নিয়ে এই প্রাসাদটি এখানে গঠিত হয়েছে। বিরাট বড় প্রাসাদ, ঘুরে দেখতে সময় লাগবে। ওখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করব। জানি না ভিতরে ফটো ভিডিও করতে দেবে কিনা, যতটা যা দেখতে পাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। ব্যাড লাক, বন্ধ হয়ে গেছে। এটা 5টা পর্যন্ত খোলা থাকে, সেজন্য টিকিট কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে সবে মাত্র বন্ধ হয়ে গেছে। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে মাথা পিছু, আর ভিডিও ক্যামেরার জন্য 250 টাকা লাগতো। মোবাইলের জন্য যদিও কোনো চার্জ লাগতো না। ভেতরটা দেখাতে পারলে বা দেখতে পারলে খুব ভালো লাগতো, ভেতরটা খুব সুন্দর আমি যতটুকু জানি। যাই হোক, চেষ্টা করবো আগামীকাল যদি পারি একবার আসার, আজকে তো আর হলো না। দেখুন, লালবাগ প্যালেস আমাদের দেখা হয়ে গেল যেটুকু হলো। তারপরে এখান থেকে আবার এখন আমরা একটা ইলেকট্রিক অটোতে করে যাচ্ছি অন্নপূর্ণা মন্দির। আর এই আবার আমি ওলা থেকেই বুক করেছি, এটাতে আমার ভাড়া পড়লো 49 টাকা। স্কুটি অথবা গাড়ি করলে আমি দেখছি খুব ভুল হতো এবং অনেক বেশি খরচ হতো, হ্যারাসমেন্টও হতো প্রচুর। এইটাই সব থেকে হ্যাসেল ফ্রি। চলে এসেছি আমরা অন্নপূর্ণা মন্দিরে। এখন ঘড়িতে সময় 5:35। ভীষণ সুন্দর এই মন্দিরটি। ইন্দোরে আসলে অবশ্যই দর্শনীয় একটি স্থান। মন্দিরের গেটটা দেখে বুঝতেই পারছেন এটা অনেকটা সাউথের মাদুরাই বা রামেশ্বরমের আদলে তৈরি। মন্দিরের গেটে বড় বড় 4টে হাতি রয়েছে। এখান থেকে প্রবেশ করে ভিতরে সাদা পাথরের অন্নপূর্ণা দেবীর মন্দির। এই মন্দিরে কিন্তু অন্নপূর্ণা দেবী ছাড়াও আরও অনেক দেবতার দেবদেবীর পূজা হয়। চলুন গিয়ে মন্দিরের ভিতরটা দর্শন করে আসি। ইন্দোরের এই অন্নপূর্ণা মন্দির খাদ্যের দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা তার অপূর্ব সুন্দর স্থাপত্য এবং প্রবেশপথে পূর্ণাঙ্গ হাতির মন্দির, শিব ও হনুমানের মতো অন্যান্য দেবতাদের মন্দিরের জন্য পরিচিত। মূলত 9ম শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং 1559 সালে সংস্কার করা হয়েছে। এটি ইন্দোরের একটি অন্যতম প্রধান তীর্থস্থান। এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরে নৈবেদ্য দিলে সারা জীবনের জন্য আপনার ক্ষুধা নিবারণ হবে। এই মন্দিরের স্থাপত্যের সাথে অনেকখানি মিল রয়েছে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের। এটি হলো এই মন্দিরের মূল গর্ভগৃহ। মাঝখানে রয়েছেন মা অন্নপূর্ণা, তার ডান দিকে রয়েছেন মা গায়ত্রী এবং বাঁ দিকে রয়েছেন মা মহাকালী। সাধারণত এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 5টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। 1959 সালে মহামণ্ডলেশ্বর স্বামী প্রভানন্দ গিরি মহারাজ কর্তৃক উল্লেখযোগ্যভাবে এই মন্দিরটিকে সংস্কার করা হয়েছিল।
परमानंद जी गिरी महाराज जी ने 12 वर्ष तक यहाँ बड़ों पीपल के पेड़ के नीचे तपस्या करी थी, खड़े करके एक पाँव पे। और उनको अन्नपूर्णा माता सपने में आई थी। ये विदेश जा रही थी मूर्ति, तो इनको सपने में आई थी कि मुझे यहीं उतार के स्थापित कर लो। तब परमानंद जी ने अन्नपूर्णा माता की मूर्ति को उठा के यहीं यहाँ स्थापित कर दिया। उन्होंने ही इस मंदिर का निर्माण करवाया, तब से इन्होंने इस मंदिर को बनवाया। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধে 7টা। অন্নপূর্ণা মন্দির থেকে 126 টাকা দিয়ে ওলা অটো বুক করে আমরা চলে এসেছি 56 বলে একটা জায়গায়। এই জায়গাটা হচ্ছে ইন্দোরে খাবার জন্য ভীষণ বিখ্যাত একটা জায়গা। 56খানা খাবারের দোকান নিয়ে তৈরি হয়েছে, সেজন্য এই জায়গার নাম হয়েছে 56। তাই সন্ধেটা আমরা এখানেই কাটাবো। সারাদিন আজকে সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, এখানে ঘুরবো, খাবো, আপনাদেরকে সবটা দেখাবো, দেখতে থাকুন। ये लो आपकी आइसक्रीम। मैंगो आइसक्रीम। High five. Thank you. প্রথমে তো নানান রকম অঙ্গভঙ্গি করে ম্যাজিক করে আইসক্রিম খাওয়া হয়ে গেল, কুলফি। এইবার নিয়েছি একটা চিকেন পপকর্ন, এই যে এটা 160, আর একটা চিকেন টিক্কা রোল, এটা হচ্ছে 140। এই খাওয়ার পরে আমি আর জানি না কিছু খাওয়ার জন্য পেটে অবশিষ্ট থাকবে কি না। তবে প্রথম দিকে চিকেন না দেখতে পেয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। চিকেন পেয়ে গেছি, এখন আর কোনো দুঃখ নেই। চিকেন পপকর্নটা দারুণ, বোনলেস চিকেন, একদম সফট, অনেকটা আমাদের কেএফসি স্টাইলের। খেয়ে নি এটা ঝটপট। दही बड़ा, राज कचौड़ी, लच्छा डोगरी, पापड़ी चाट, कांजी बड़ा, दिल्ली चाट, सोया चाट, कौन चाट, लच्छा डोगरी। बोलिए सर। मोमोज खिला दो। चॉकलेटी फालूदा, चॉकलेट फालूदा बताइए उसके बारे में। দারুণ চিকেন পপকর্ন খাওয়ার পরে চিকেন টিক্কা রোল, মানে এর মধ্যে এত কিছু দিয়েছে, বিরাট ভারী রোলটা। উপর থেকে তো চিকেন, পেঁয়াজ, শসা, চিজ, আরও কত কি দেখতে পাচ্ছি। খেয়ে দেখা যাক। বাবা, আমার পেটই ভরে গেছে। দারুণ টেস্ট করেছে, মানে উপর থেকে একটুখানি খেয়ে আমি বুঝলাম ভেতরে কি আছে। আর জান আমি খাবো না, পেটে আর জায়গা নেই। চিজটা মুখে পড়ছে, যে রোলের চিজ এই প্রথম আমি দেখলাম। আমাদের কলকাতায় তো দেয় না। লেমন সোডা 20 টাকা দিয়ে কিনেছি এটা। এটাই আরাম।
আমরা এই 56 বাজারে কিন্তু দারুণ সময় কাটাচ্ছি। এই দিকে মানে 56 লেখার বাঁ দিক বরাবর পুরো লাইনটা ধরে 56টা দোকান রয়েছে, আর তার উল্টো দিকে নানান রকম ব্র্যান্ডেড দোকান রয়েছে খাবারেরই, মানে বেশিরভাগ খাবারের দোকান, একটা দুটো অন্যান্য দোকান রয়েছে। যেটা ভাল লাগছে প্রতিটা দোকানেই কিন্তু প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন, মানে রীতিমতো এখানে খাওয়া দাওয়াটাকে সেলিব্রেট করা হচ্ছে। এইটা দেখে আমার অসম্ভব ভালো লাগছে, খুব পজিটিভ ভাইব রয়েছে এই জায়গাটা। এই জায়গাটা ছাড়াও একটা সারাফা বাজার বলে এখানে জায়গা রয়েছে, সেখানে রাত 11টার সময় একটা বাজার বসে শুধুমাত্র খাবারের জিনিস, এবং রাত 2-2:30 পর্যন্ত সেই বাজারটা থাকে। তো আজকে যেহেতু সারাফা বাজারের ওখানে মারাত্মক ভিড়, কালী পুজো আছে সামনে, সেই জন্য বাজার বসেছে। ওখানে বাজারটা বসতে বসতে 12টার পরে হয়ে যাবে, নাহলে ওইটাও আমরা এক্সপ্লোর করতাম হয়তো। তবে এই জায়গাটাতে এসে কিন্তু আমাদের দারুণ ভালো লাগছে। আমার 100% রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারা ইন্দোর বেড়াতে আসেন সেক্ষেত্রে একবার অবশ্যই এই 56 থেকে ঘুরে যাবেন, খুব 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 ভালো এনজয় করবেন। আর একটা জিনিস যেটা আমার দারুণ লাগছে, এখানে এত মানুষজন রয়েছেন, এত দোকানপাট রয়েছে, এতটা খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু কোথাও একটাও প্লাস্টিক পড়ে নেই, কোথাও একটুও নোংরা পড়ে নেই। প্রত্যেকে সচেতনভাবে তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে যেটা ওয়েস্টেজ হচ্ছে সেটা রাখছে, এবং এখানে অনেকে রয়েছেন তারা সেটা ক্লিন করছেন। যদি আপনি যেখানে বসে খাচ্ছেন সেখানে প্লেটটা রেখে উঠেও যান, সাথে সাথে কেউ না কেউ এসে সেটা পরিষ্কার করে দিচ্ছেন। সে কারণে জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এই মার্কেটটাতে কিন্তু ভেজ আর নন ভেজ দুরকম আইটেমই পাওয়া যায়, সুতরাং চিন্তার কিচ্ছু নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্দোর ফেমাস জামুন শট, তার সাথে আবার এরকম কুল একটা ব্যাপার রয়েছে, ধোঁয়া ধোঁয়া উঠছে। পিওর জামের রস থেকেই করছেন এনারা, বলছেন। ভীষণ সুন্দর, জাস্ট একটু বিট নুন দেওয়া রয়েছে, একদম জামের রস। 40 টাকা নিয়েছে এটা দারুণ। খাওয়া আমাদের আর শেষ হচ্ছে না। এইবার নিয়েছি একটা কোকোনাট ক্রাশ, মানে একটা ডাব ভেঙে সেটার জল আর সেটার মধ্যে যে মালাইটা পুরোটাকে মিক্সারে পুরো পেস্ট করেছে, করে এরকম একটা বটলে দিয়েছে, আবার তার মধ্যে কি দিয়েছে ওই জিনিসগুলো ধোঁয়া উঠছে। আলাদাই। আর এই যে ব্যাপারটা করেছেন এটার জন্য স্মোকি একটা ব্যাপার এসছে, দারুণ সুন্দর, দারুণ। ছাপ্পানে অনেকটা সময় কাটিয়ে ওলা অটো বুক করেই আবার আমরা ফিরে এলাম আমাদের ইন্দোরের হোটেলে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশ সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।